তো দেখ, আজকে যে মক পেপার 1 টা পরীক্ষা নিলাম, তার অ্যান্সার গুলো একটু নিয়ে ডিসকাশন করছি, ঠিক আছে তো? আর যেইগুলো কারেক্ট অ্যান্সার বললাম, ঠিক আছে? সেইগুলো যে ওএমআর শিট দিয়েছি ওখানে রাইট মার্ক, ঠিক আছে তো? তো দেখ, নমুনা প্রশ্ন সেট 1 কি বলছে? প্রথম কোশ্চেন বলছে নিচের কোন কাজটিকে অর্থনৈতিক কাজ বলা যায় না? কি করেছিস অ্যান্সার? সি, সমাজসেবা। আচ্ছা, নিচের কোন কাজটিকে অর্থনৈতিক কাজ বলা যায় না? কারেক্ট অ্যান্সার হবে সমাজসেবা। ঠিক আছে? নেক্সট, বিনিময়ের ফলে সূচনা হয় কি হবে? কারবার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোদের ওইটা বলতে হবে না, অপশনগুলো বলতে হবে, তো 2 এর এ, 2 এরটা হবে এ, 1 এরটা হলো সি, 2 এরটা হলো এ। ঠিক আছে তো? 3 এরটা বনভূমি থেকে কাঠ সংগ্রহ হলো, এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। ঠিক আছে? এর কারেক্ট অ্যান্সার হবে বি। এর কারেক্ট অ্যান্সার হবে বি। নিচের কোনটি পেশার ক্ষেত্রে আইনসম্মত নয়? অ্যাডভার্টাইজমেন্ট করা, যারা পেশাজীবী হয় না, যারা ডাক্তার হয়, দেখেছিস কখন ডাক্তাররা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেয়? কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেয় না। তা নিচের কোনটি পেশার ক্ষেত্রে আইনসম্মত নয়? বিজ্ঞাপন দেয়া। এটা কারেক্ট অ্যান্সার হবে ডি। ঠিক আছে? পরিবহন কারবারের কোন বাধা অপসারণ করে? পরিবহন কি হয়? পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মালটা নিয়ে যাওয়া হয়। এটা কি বাধা দূর করে? স্থানগত বাধা দূর করে। ঠিক আছে? এটা কারেক্ট অ্যান্সার হবে সি। 6 এটা বিবৃতি দিয়েছে। ঠিক আছে তো? বিবৃতি দিয়েছে। বলছে বিবৃতি 1 দিয়েছে মাত্র একবার ক্রয় বিক্রয়কে কারবার বলে। কারবার কি? বিজনেস করেছিস তো? মানে বিজনেস কেমন হয়? বারবার হয় না? বিজনেস তো বারবার হয়। আমি কি একবারই দোকান খুলেছি একবারই মাল বেচবো? না, বারবার বেচবো। তাহলে এটা কি মনে হচ্ছে? প্রথম পয়েন্টটা তো ভুল, তাই না? তারপর একটা, বাড়ির পুরনো ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করা হলে সেটিকে কারবার বলা যায় না। এটাও ঠিক। তোর বাড়িতে অনেক পুরনো জিনিসপত্র আছে, ওইগুলোকে বেচলেই কারবার বলা যায় না? এটাকে কারবার বলা যায় না। তার মানে কি? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। এবার দেখি কোথায় আছে। বি নম্বর অ্যান্সার হবে। প্রথমটা কি বললাম? প্রথমটা ভুল বললাম তো? প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক। কি বললাম বল? প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক। বুঝতে পেরেছিস না? আরেকবার অ্যানালাইসিস করে দেবো? আরেকবার বলে দেবো? দেখ, আমি অ্যানালাইসিস করেছি আরেকবার। মন দিয়ে শুনবি। আজকে ধর আমি একটা দোকান খুলেছি। দোকানে যদি একবারই যদি কাস্টমারকে মাল বেচি, তাহলে কি কারবার বলে? দেখ, কারবার কাকে বলে? কারবার বারবার। আমি দোকান খুলেছি কি একবার বেচার জন্য? আমি তো বারবার বেচবো। ওরা প্রথম পয়েন্ট কি বলেছে? বলছে একবার বেচলে তাকে কারবার বলে। স্যার, এটা তো ভুল দিয়েছে। একেরটা ভুল। দুয়েরটা কি বলেছে? আজকে আমার বাড়িতে অনেক জিনিসপত্র আছে, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, আমি এটাকে বেচে দেবো। এটাকে কারবার বলে না? সেটাকে কারবার বলে না। ঠিক আছে তো? ওরা তো এটাই বলেছে। তার মানে ওদের হিসাব মতন দুয়েরটা ঠিক আর একেরটা ভুল। তাহলে এবার দেখবো, এটা যে বির অ্যান্সার। বির অ্যান্সারটা কি? প্রথম বিবৃতি ভুল আর দ্বিতীয় বিবৃতি সত্য। এটা কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলি এবারটা কি বলেছে? বাড়ির পুরোনো জিনিস বিক্রি করাটা কারবার? না, কারবার বলা যায় না। ওরা তো লিখেছে কারবার বলা যায় না। দেখ, আবার পড়ে দেবো। ওখানে দেখ বি নম্বর পয়েন্টটা কি বলেছে? এখানে বাড়ির পুরনো জিনিস, ব্যবহৃত জিনিস বিক্রি করা হলে সেটিকে কারবার বলা যায় না। ওটা দেখিস, নাটা দেখিস? হ্যাঁ, আমি নাটা দেখছি। হয়ে গেল 6 এর অ্যান্সারটা। এবার 7 এর অ্যান্সারটা বলছি। ওই কলম, কলম দিয়ে যেটা মেলাতে হবে। প্রাকৃতিক কারণ কি হতে পারে? প্রাকৃতিক কারণে কি হতে? দুর্ভিক্ষ হয়। ঠিক আছে? একজন বললেই হবে। মানবিক কারণ, মানবিক কারণ কি? চুরি। চুরি, চুরি হচ্ছে মানবিক কারণ। 2 এরটা হচ্ছে সি। ঠিক আছে? 2 এরটা হচ্ছে সি। 3 এরটা অর্থনৈতিক কারণ কি হতে পারে? সরকারি নীতির পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক কারণ। আর অন্যান্য কারণ উৎপাদনের প্রযুক্তির পরিবর্তন। ঠিক আছে? বুঝিয়ে দিলাম এটা। এবার আমি অ্যান্সারটা বলছি। এখানে কোন অপশনটা হতে পারে? এর অপশনটা হলো এ, এ। ঠিক আছে? 7 এরটা হয়ে গেল। 8 এরটা, ব্যাংকিং কি? ব্যাংকিং তো নাম শুনেছি, ব্যাংক, বীমা, তাই না? ব্যাংকিং হচ্ছে সেবা পরিবেশন শিল্প। ঠিক আছে? তাহলে সেবা পরিবেশন শিল্প, দেখ আমরা যখন পড়েছিলাম না, একটু বলে দিই, শিল্পের শ্রেণীবিভাগ 3 রকমের শিল্প পড়েছিলাম। একটা প্রাথমিক পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প। ঠিক আছে? প্রাথমিক পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প আর তৃতীয় পর্যায়ের শিল্প। তৃতীয় পর্যায়ের শিল্পের আরেকটা নামই ছিল সেবা পরিবেশন শিল্প। তৃতীয় পর্যায়ের শিল্পের আরেকটা নামই ছিল সেবা পরিবেশন শিল্প, যে জনহিতকর যেটা বললো। ঠিক আছে তো? তাহলে ব্যাংকিং হচ্ছে একটা সেবা পরিবেশন শিল্প। সেবা পরিবেশন শিল্প উদাহরণ কি ছিল জানিস তো? ব্যাংকিং, বীমা, এগুলো এখন বর্তমানে আসে সেবা পরিবেশন শিল্প। মানে এরাই তো সেবা দেয়, এরাই তো সার্ভিস দেয়, তাই তো? ব্যাংকিং হচ্ছে সেবা পরিবেশন শিল্প, যা দ্বিতীয় পর্যায়ের শিল্পে ফাইন্যান্স করে। দ্বিতীয় পর্যায়ের শিল্প টাকা জোগাড় দেয়। ঠিকই তো আছে, এটা কোনো ভুল নেই। তারা বলেছে যে শিল্প প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের শিল্পে নানা রকমের সেবা পরিবেশনের জন্য সাহায্য করে তাকে তৃতীয় পর্যায়ের শিল্প বলে। এটাও তো ঠিক, এটাও ঠিক।
তাই তো? তার মানে এখানে কোন অ্যান্সারটা হতে পারে? দেখে যা বুঝতে পারলাম এর অ্যান্সারটা কারেক্ট। তাহলে এর পয়েন্টটা কি বলেছে? এ এবং আর, দেখ কি লেখা আছে? এ এবং আর দুটোই সঠিক। দুটোই সঠিক। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। সপক্ষে যুক্তি কর। হ্যাঁ, এবার বলছে এর সপক্ষে, ঠিক আছে? এ মানে দাবিটা যে এ যে দাবি করেছে সপক্ষে যুক্তি হলো আর সঠিক, মানে কারেক্ট অ্যান্সার এ হবে। কারেক্ট অ্যান্সার এ হবে। সম্পর্ক আছে। হ্যাঁ, এখানে বলছে যে এর কারেক্ট অ্যান্সারটা কি বলতো? আর। এটা বলতে দিয়েছে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আর। ঠিক আছে? এখানে ব্যাংকিং হলো সেবা পরিবেশন শিল্প যা দ্বিতীয় পর্যায়ের শিল্পের টাকা জোগাড় করে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে মেইন কারণ, হচ্ছে তোর কারণটা হচ্ছে এটা, যে শিল্প প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের শিল্পে নানা রকম সেবা পরিবেশন করে থাকে তাকে সাহায্য করে তাকে তৃতীয় পর্যায়ের শিল্প। এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাই সম্পর্ক যুক্ত নয়। না, ৯ নম্বরটা, নিচের কোন দলিলকে, আচ্ছা ওখানে আগের অ্যান্সারটা ৮ এর অ্যান্সারটা কোনটা হলো? এ, তাই তো? ৮ এর অ্যান্সারটা এ হলো। নিচের কোন দলিলটিকে কোম্পানির সংবিধান বলা হয়? দেখ, আমরা এটা সেকেন্ড চ্যাপ্টারে দিয়ে কোশ্চেনটা, এটা সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন। আমরা একটা পড়েছিলাম মুয়া, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, পরিমেল বন্ধ আর পরিমেল নিয়মাবলী, স্মারকলিপি, কোশ্চেনগুলো পড়েছিলাম। বলছে নিচের কোন দলিলটিকে কোম্পানির সংবিধান বলা হয়? ভারতীয় সংবিধান বলেনি কিন্তু, কোম্পানির সংবিধান। দেখ, স্মারকলিপি হচ্ছে কোম্পানির সংবিধান, কোম্পানির সংবিধানই হচ্ছে স্মারকলিপি। ঠিক আছে তো? কোম্পানির সংবিধান স্মারকলিপি হবে, স্মারকলিপি রাইট মার্ক। ঠিক আছে? না না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এটা মানে 100% শিওর স্মারকলিপি হবে, এটা স্মারকলিপি হবে। দেখবি তোর বইতে লেখা ছিল, দেখ বইতেই লেখা ছিল, দেখ কোম্পানির স্মারকলিপিটা পড়, ওখানে দেখ লেখা ছিল। এই যে স্মারকলিপিকে বাংলায় বলা, ইংলিশে বলা হয় কি বলতো? শোন না, স্মারকলিপিকে ইংরেজিতে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মোয়া। মোয়াটা কি? মোয়াটা হচ্ছে কোম্পানির একটা গুরুত্বপূর্ণ দলিল, কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল মোয়া, তাই তো? আর কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল মানে হচ্ছে কোম্পানির সংবিধান। ঠিক আছে তো? আচ্ছা, এক মালিকানা কারবার মানে সোল প্রপার্টিশিপ বিজনেস মালিকের দায় কেমন হয়? প্রচুর দায় হয়, অসীম দায় হয়। আচ্ছা, ৯ এর অ্যান্সারটা ডি ডাক দে, আর 10 এর অ্যান্সারটা বি ডাক দে। 11টা, ঘরোয়া সীমিত কোম্পানি মানে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি মিনিমাম কতজন থাকে? 2 জন, আর ম্যাক্সিমাম কতজন? 200 জন। 2 থেকে 200, 2 থেকে 200, তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। ঠিক আছে? এখানে কি বলে, ভালো করে কোশ্চেনটা পড়বি তো? কোশ্চেন পড়বি তো? কোশ্চেনটা বলছে সর্বাধিক, কোশ্চেন বলে সর্বাধিক। ঠিক আছে তো? তাহলে কি হলো, কারেক্ট অ্যান্সার করেছে সি দাগ দিস, 11টা সি। হয়ে গেছে। আচ্ছা আসছে 12টা, ভারতের সীমিত দায় বিশিষ্ট অংশীদারি আইন এর ইংলিশটা হচ্ছে এলএলপি। এর ইংলিশটা হচ্ছে এলএলপি, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার কত সালে আইনটা পাশ হয় ভারতে? 2008 সালে। 2008 সালে। ঠিক আছে? 2008 সালে। 12টা হবে সি, 2008 সালে। ঠিক আছে? ঠিক আছে? 13টা, 13 নম্বরটা কি বলছে? একাত্মবোধ। একাত্মবোধ এই মনোভাবটি কোন কারবারের উদ্দেশ্য? দেখ ভালো করে এটা বলতে পারবি তো, এটা কি বলেছি এটা করতে? সমবায় সমিতি। একাত্মবোধ এটা কোন কারবারের উদ্দেশ্যের মধ্যে পড়ে? এই পয়েন্টই ছিল সমবায় সমিতি। কারেক্ট অ্যান্সার হবে 13টা ডি। ঠিক আছে? 14টা, যে অংশীদারি কারবারের কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে কি কারবার? না না, নামিক হবে না। ও ঠিক লিখে নিষ্ক্রিয়। দেখ ভালো করে শুনবি, দেখ নিষ্ক্রিয় অংশীদারি কারবার কাকে বলে? নিষ্ক্রিয় অংশীদারি কারবার কাকে বলে? বলছে যে পার্টনারশিপ বিজনেসে, দেখি পার্টনারশিপ বিজনেস তো অনেকেই অংশগ্রহণ করে, ঠিক আছে তো? কিন্তু কিছু কিছু পার্টনার ছিল অ্যাক্টিভলি থাকে না, বিজনেসে থাকেই না, অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে তো? অন্য লোক কাজকর্ম করে, তাকে নিষ্ক্রিয় বলে, নিষ্ক্রিয়। ঠিক আছে তো? কারেক্ট অ্যান্সার হবে 14টা বি। 15টা, সমবায় সমিতি হলো একটি কি? এটা তো বুঝতেই পারছি, এটা তো সোজা কোশ্চেন। সমবায় সমিতি হলো একটা স্বেচ্ছামূলক সংগঠন। 15টা হবে এ। 16টা,
বিবৃতি, এক মালিকানা কারবার হলো পৃথিবীর প্রাচীনতম কারবারি প্রতিষ্ঠান। এটা তো আমরা বুঝতেই পারছি, এটা বহু পুরোনো দিনের এক মালিকানা কারবার, ঠিক আছে? আর তাহলে এটা সঠিক, বিবৃতি ওয়ানটা সঠিক, কোনো সন্দেহ নেই এখানে। 2 নম্বর কি বলছে, এক মালিকানা কারবারের হিসাব জনসাধারণের কাছে প্রকাশ করা বাধ্যতামূলক। আজকে ধর আমি একটা মুদিখানা দোকান খুলেছি, আমার অ্যাকাউন্টস কি আমি কি লোককে কি ডেকে ডেকে দেখাবো? কোনোদিন প্রকাশ করতে হয় না, ঠিক আছে তো? তার মানে দুয়েরটা ভুল, তার মানে কোন অ্যান্সার হবে? সি পয়েন্ট হবে কারেক্ট, সিটা হবে কারেক্ট, সি, ঠিক আছে তো? 17টা স্তম্ভ মেলানো, ঠিক আছে তো? প্রথমে বলছে এক কারবারের একক মালিকানা, এক মালিকানা কারবার আসতে। আমি কিন্তু শুধু তোদের অ্যান্সার মেলাচ্ছি না, জাস্ট আমি জিনিসগুলো কিন্তু তোকে পড়িয়েও দিচ্ছি, ঠিক আছে? তো সুতরাং শুধু অ্যান্সার মেলানোর দিকে ফোকাস করিস না, কোশ্চেন পেপারটাও সামনে খোল, যাতে বুঝতে পারিস, ঠিক আছে? আমি বোঝাচ্ছি কিন্তু পেপারগুলো, যদি কোনো ডাউট হয় সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি। কারবারের একক মালিকানা মানে একক মালিকানা মানে এক মালিকানা কারবার, একেরটা হচ্ছে সি। পারস্পরিক প্রতিনিধিত্ব, জানিস সেটা বলতে পারি কোথায় হবে? পারস্পরিক প্রতিনিধিত্ব কোথায় হয়? অংশীদারি কারবারে, অংশীদারি কারবারে হয়। অংশীদারি কারবারে একটা বৈশিষ্ট্য পয়েন্ট ছিল পারস্পরিক প্রতিনিধিত্ব, একজন সদস্য একটি ভোট, সমবায় সমিতি, ঠিক আছে? আর চিরন্তন অস্তিত্ব কোথায় থাকে? কোম্পানিতে। তাহলে কারেক্ট অ্যান্সার কিটা কোনটা হচ্ছে? দেখ, সি হবে, সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 17টা সি হবে। কিভাবে দেখ দিচ্ছি, আমি তো কোনো ক্রস করতে বলেছি না, যেগুলো রাইট হচ্ছে সব পাশে রাইট মারবি। কারেক্ট অ্যান্সার আমি তোকে দিয়ে দেবো, কারেক্ট অ্যান্সার আমার আছে তো, পিডিএফ আমি দিয়ে দেবো। 18 নম্বর, 18 নম্বর কি বলেছে? পরিচালক মন্ডলী কোম্পানির কাজকর্ম প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। যেমন ধর টাটা কোম্পানির ডিরেক্টর বা রিলায়েন্স কোম্পানির ডিরেক্টর, জানিস তো টাটা কোম্পানির ডিরেক্টর রতন টাটা, রিলায়েন্স কোম্পানির ডিরেক্টর আম্বানি, তাই এরা হচ্ছে কোম্পানিটা পরিচালনা করে, প্রত্যক্ষভাবে কোম্পানিটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? এটা তো সঠিক, এখানে কোনো ডাউট নেই, এটা সঠিক, মানে এটা মানে বুঝতেই তো, এখানে দাবি এটা সঠিক আছে, ঠিক আছে? যুক্তি কি বলছে? যুক্তি কি বলছে? পরিচালক মন্ডলীর সদস্যরাই কোম্পানির মালিক। ভালো করে শোন না, পরিচালক মন্ডলীর সদস্যরা কোম্পানির মালিক হতে পারে না কেন? যে রতন টাটা ও তো কোম্পানি মালিক, ও তো কোম্পানি মালিক, মানে এখানে বলছে এটা কি এর অরিজিনাল কারণ? বলছে ডিরেক্টররা কোম্পানিটাকে কন্ট্রোল করে, একদম ঠিক, কিন্তু অরিজিনাল কারণ কি এটা? বলছে না। কেন ডিরেক্টররা কোম্পানিকে কন্ট্রোল করে? কারণ কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তারা ওদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসে বলেই কন্ট্রোল করে, বুঝতে পারলি তো কি? এখানে বলছে পরিচালক মন্ডলীর সদস্যরাই কোম্পানির মালিক, তোরা কোম্পানির মালিক বলেই কন্ট্রোল করতে পারে না, ওরা ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে, এটা কারেক্ট হবে। তাহলে এখানে কি হবে? দাবিটা সঠিক, ঠিক আছে তো, কিন্তু যুক্তিটা কিন্তু ভুল, যুক্তিটা ভুল, বুঝলি? যুক্তিটা ভুল, সি হবে। দাবিটা সঠিক, এটা বুঝতে পারলি? দাবিটা সঠিক, কারণ একটা কোম্পানি পরিচালনা কারা করে? ডিরেক্টররা করে। এবার ওরা বলেছে যুক্তি হচ্ছে পরিচালক মন্ডলীরা কোম্পানির মালিক, ঠিক আছে? কোম্পানি পরিচালক মন্ডলীরা কোম্পানির মালিক, কিন্তু ওদেরকে ভোট দিয়ে জিতিয়ে না নিয়ে আসলে তো হবে না। 19টা কি বলছে? ভারতের ডাক ও তার বিভাগ একটি কি বিভাগীয় সংগঠন, তাহলে 19টা হবে ডি। 20টা বেসরকারি ক্ষেত্রের কারবারে, দেখ ভালো করে শুনবি, মুখ্য উদ্দেশ্য বলেছে এখানে, এখানে কিন্তু উদ্দেশ্য বলেনি। তুই বলতো স্যার বেসরকারি কারবারের উদ্দেশ্য যেমন মুনাফা অর্জন, তেমনি জনকল্যাণও হয়, ওটা তো উদ্দেশ্য। আজকে যারা যখন প্রাইভেট কোম্পানি খোলে ওদের মেন উদ্দেশ্য কি থাকে? প্রফিট করা, ওদের মেন উদ্দেশ্য প্রফিট করা, মেন উদ্দেশ্য, ভালো করে শুনবি, এখানে মুখ্য বলে দিয়েছে, মুখ্য বলে একটা কথা, মুখ্য উদ্দেশ্য প্রফিট করা, তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ। সিএটা বলতে পারবো? না, ওটাই তো বললাম কেন হতে পারে না, এই জন্য তো বললাম সিটা হবে না কেন, সিটা কেন হবে না বললাম তো। 21টা শোন, এই 21টা এখানে তোদের যে অপশনটা দিয়েছিলাম, একটু অপশন একটু গন্ডগোল ছিল, ঠিক আছে? কেননা তোরা তো জানিস, বল না, সরকারি কোম্পানি কি পড়েছি, সরকারি কোম্পানি কত পার্সেন্ট থাকতে হবে? 51%, 51% থাকতে হবে। সরকারি কোম্পানি কাকে বলে? ঠিক আছে, যে কোম্পানিতে সরকারের মালিকানা থাকে 51% বা তার বেশি, তাকে সরকারি কোম্পানি বলে। তো সরকারি কোম্পানিতে সরকারের বিনিয়োজিত মূলধনের পরিমাণ কমপক্ষে 51% হতে হবে, ঠিক আছে তো? ওটা জাস্ট আমি বলে দিলাম, এটা এমনি তো রাইট মেরে রাখ, কেননা আমি এখানে অপশনটা ভুল দিয়েছিলাম, ঠিক আছে? অপশনটা আমি ভুল দিয়েছিলাম, ঠিক আছে? এটা 51% হবে।
22 কি বলছে, বিধিবদ্ধ নিগম পরিচালনা, মানে বিধিবদ্ধ নিগম পড়েছিলাম না, বিধিবদ্ধ সংস্থা, ওটাই বলছে বিধিবদ্ধ সংস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সরকারি হস্তক্ষেপ মুক্ত। ঠিক আছে তো, সরকারি হস্তক্ষেপ মুক্ত মানে সরকার, ও সরি, সরকারি হস্তক্ষেপ যুক্ত। হ্যাঁ তাই তো, তেমন লাগছিল। মানে বিধিবদ্ধ সংস্থাটা কি হয়, বিধিবদ্ধ সংস্থা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা হয় কি সরকারি হস্তক্ষেপ, সরকার হস্তক্ষেপ করে এর মধ্যে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা দেখবি এর বৈশিষ্ট্যতে পয়েন্টটা লেখা ছিল, বিধিবদ্ধ সংস্থার একটা বৈশিষ্ট্য ছিল যেখানে ওখানকার যারা যে সমস্ত কর্মীরা কাজ করেন ওদেরকে সরকারি কর্মী বলা হয় না, সরকারি কর্মী বলা হয় না। তাহলে তুই বুঝতে পারছিস 2 নম্বর পয়েন্ট আমি কি বললাম, বিধিবদ্ধ সংস্থার বৈশিষ্ট্যের মধ্যেই লেখা ছিল বিধিবদ্ধ সংস্থা যে সমস্ত কর্মীরা কাজ করে বা চাকরি করে তাদেরকে সরকারি কর্মী বলা হয় না, গভর্নমেন্ট এমপ্লয়ি বলা হয় না। তাহলে 2 নম্বর বিবৃতি পুরো সত্য, এখানে কোনো সন্দেহ নেই। 1 নম্বর বিবৃতি বিবৃতি কি বলেছিল, বলছে বিধিবদ্ধ সংস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ কি হয় সরকারি হস্তক্ষেপ থাকে এর মধ্যে, সরকারি হস্তক্ষেপ থাকে কিন্তু এর মধ্যে। ঠিক আছে তো, এই হবে, দুটি বিবৃতি সত্য। স্তম্ভ মেলানো, এটা তো সোজা। দেখ এখানে কি বলেছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস, জানিস তো কি হবে হলদিয়া পেট্রোকেমিক্যালস, যৌথ উদ্যোগ, হ্যাঁ। পড়েছিলাম উদাহরণ। পেপসি কর্পোরেশনটা কি হবে, বহুজাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি, ন্যায্য মূল্যে ওষুধ ট্রিপল পি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। লাস্ট হচ্ছে হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড, এর সরকারি কোম্পানি। ঠিক আছে, এটা এর কারেক্ট আনসার ডি হবে, ডি। এইটা তো 24 কি বলছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল, সেল হচ্ছে একটা সরকারি কোম্পানি, সত্যি তো সেল একটা সরকারি কোম্পানি। সরকারি কোম্পানির সংখ্যাগরিষ্ঠ শেয়ার সরকারের হাতেই থাকে, এটাও তো ঠিক। যারা সরকারি কোম্পানি হয় তার ম্যাক্সিমাম শেয়ার কার হাতে থাকে, শেয়ার সরকারের হাতে থাকে, কারণ 51 বললাম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, এ হচ্ছে, মানে এর অ্যান্সার কি, দাবি ও যুক্তি উভয় সঠিক, কিন্তু এর সঠিক কারণ হচ্ছে আর। তুই ভাব, এর সঠিক কারণ আর হতে পারে কি পারে না, একটু ভাবার চেষ্টা কর। এই কোশ্চেনটাই পার্টিকুলার, এখানে যে কারণটা ছিল, দাবি যেটা ছিল, তার সঠিক কারণ কি আর, কারণ সেলকে কেন সরকারি কোম্পানি বলা হয়, কারণ 51% বেশি আছে, তাহলে ঠিকই তো আছে অ্যান্সারটা, তো বুঝতে হবে। 25, হ্যাঁ এ হবে, এ হবে। 25 নিচের কোনটি, তুই কালকে এটা মেসেজটা পাঠিয়েছিলি আমাকে, এটা লিখে পাঠিয়েছিলি, নিচের কোনটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটা, রিজার্ভ ব্যাংক। তুই বলিস স্যার সেন্ট্রাল ব্যাংক, না না, সেন্ট্রাল ব্যাংক একটা ব্যাংক, এটা কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে তো, কোনটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মনে রাখবি, কোনো ভোলার ব্যাপার নয়। ঠিক আছে তো, তাহলে এটা 25 কি হবে, বি। বাণিজ্যিক ব্যাংক যে কাজটি করতে পারেন সেটা কি, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখি, কি অ্যান্সার করেছিস তোরা বল। আমি ডি করেছিস, তাই তো? কন্যা সেবা ব্যাংক। বলছে যে বাণিজ্যিক ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংক কোন কাজটা করতে পারে না, কমার্শিয়াল ব্যাংক আমানত নিতে পারে, কমার্শিয়াল ব্যাংক ঋণ প্রদান করতে পারে, কমার্শিয়াল ব্যাংক হুন্ডি ভাঙাতে পারে, সব কাজই তো করতে পারে, পারে না কোনটা, এদের কোনোটাই নয়, এদের কোনোটাই নয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে কোন আমানত হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ তোলা যায়, জানিস তো, এটা কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থেকে জমাতিরিক্ত টাকা তোলা যায়, তাহলে 27 হবে বি। 28 পড়বো, বলছে কোনটিকে ক্ষতিপূরণের চুক্তি বলা যায় না, ক্ষতিপূরণের চুক্তি মনে হয় এখন বলে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণের চুক্তি হচ্ছে সাধারণ বীমা, তাই না, সাধারণ বীমা বলতে পারিস, বা তুই এটাকে এখানে নৌ বীমা, অগ্নি বীমা, স্বাস্থ্য বীমা, এইগুলো সব ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। তাহলে বলছে এখানে কোনটাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যায় না, জীবন বীমাকে। তাহলে 28 এ হয়ে গেল। 29, সম্পত্তির ক্ষতিপূরণের জন্য যে বীমা করা হয় তাকে কি বলে, বীমা বলে, ক্ষতিপূরণের জন্য যে বীমা করা হলে তাকে কি বলে, এটাকে সাধারণ বীমা, সাধারণ বীমা। 29 বি হবে। তারপর বলছে 30 বিবৃতি দিয়েছে, চলতি আমানত হিসেবে জমার কোনো ঊর্ধ্বসীমা নেই। আমরা এই কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখি না, কোনো লিমিট নেই, তুই যতই টাকা রাখতে পারিস, কারেন্ট অ্যাকাউন্টে যতই টাকা রাখতে কোনো লিমিট নেই, তাহলে যেটা সঠিক তো। নেক্সট বিবৃতি কি বলছে, কারেন্ট অ্যাকাউন্টে জমাকৃত অর্থের উপর ব্যাংক নির্দিষ্ট সুদ প্রদান করে, সঠিক। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট পাওয়া যায়, কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, তাহলে দুয়েরটা ভুল, তাহলে একেরটা ঠিক দুয়েরটা ভুল, তাহলে ঠিক আছে, সির অ্যান্সারটা রাইট হবে এখানে। আচ্ছা, এখানে বলে চূড়ান্ত সদ্বিশ্বাস হচ্ছে বীমার একটা অপরিহার্য নীতি। ঠিক আছে, জীবন বীমা হলো ক্ষতিপূরণের চুক্তি। স্যার বীমার যে মূলনীতি ছিল না, বীমার যে মূলনীতি ছিল সেখানে একটা পয়েন্ট ছিল চূড়ান্ত সদ্বিশ্বাস,
বিমার মূলনীতি চূড়ান্ত সৎবিশ্বাসের মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু জীবন বিমা তো নিশ্চয়তা চুক্তি, তার মানে স্যার একেরটা রাইট, দুয়েরটা ভুল, তাহলে কোনটা হবে? সির অ্যান্সার। বুঝতে পারলি তো? সির অ্যান্সার হবে রাইট। তারপর স্তম্ভ মেলানো কি বলছে? নির্দিষ্ট সংখ্যক বার লেনদেন করা যায়। তোরা ভাবার চেষ্টা, বলার চেষ্টা করতে পারবি কোথায় সবচেয়ে মানে নির্দিষ্ট সংখ্যক মানে লিমিটেড কয়েকবার ট্রানজাকশন করা যায়? সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানতের নির্দিষ্ট সংখ্যক বার ট্রানজাকশন করা যায়, ঠিক আছে? জমাতিরিক্ত অর্থ তোলার সুযোগ থাকে কোথায়? চলতি আমানতে, তাই তো? তারপর এককালীন অর্থ জমা রাখতে হয় কোথায়? ফিক্সড ডিপোজিট, যেটাকে বলা হয় স্থায়ী আমানত। আর নির্দিষ্ট সময় পর পর অর্থ জমাইতে হয়। দেখ কোম্পানিতে কি হয় জানিস তো? কোম্পানিতে না একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর টাকা জমাইতে হয় কোম্পানি, ঠিক আছে তো? তাহলে 32-এর অ্যান্সারটা কি হবে? ডি। 33, বৈদ্যুতিন ব্যাংকিং ব্যবস্থায় মানে ই ব্যাংকিং যেটাকে বলে, আমানতকারী দিনের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ব্যাংকিং পরিষেবা পেয়ে থাকে, ঠিক না ভুল? আজকে অনলাইন ব্যাংকিং, তুই রাত্রির 12টার সময় তুই অনলাইন ট্রানজাকশন করতে পারবি, তুই যখন যেখানে খুশি যেখানে থাকি কিন্তু অনলাইন ট্রানজাকশন করতে পারবি। এটা হচ্ছে ই ব্যাংকিং, এটা সঠিক, বুঝিস? দাবিটা সঠিক। এবার যুক্তিটা কি, রিজনটা কি? ব্যাংকের স্থায়ী আমানত হিসাব থেকে বৈদ্যুতিন ব্যাংকের সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে এর তো কোনো সমস্যা মানে মানে সম্পর্কই নেই। কি বলেছে দেখ ভালো করে তুই ভাব, কি বলেছে? বলছে আমরা ব্যাংকে তো ফিক্সড ডিপোজিট করি, তাহলে ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যে অ্যাকাউন্ট খুলি সেটা কি তুই ই ব্যাংকিং থেকে সুবিধা পেতে পারিস না? এরকম কোনো ই ব্যাংকিং কোনো সুবিধা পাওয়া যায় না। মানে একে মানে দাবিটা যতটা সঠিক লাগলোই দাবিটা, কিন্তু যুক্তিতে কোনো মিলই খুঁজে পেলাম না, যুক্তি কোনো অপশনই খুঁজে পেলাম না। তার মানে এখানে কি দাবিটা সঠিক কিন্তু যুক্তি সঠিক নয়, যুক্তি কোনো সঠিক নয়। সি হবে, 33টা সি হবে, ঠিক আছে তো? সাধারণ বীমার মূলনীতি। এবার দেখ সাধারণ বীমার মূলনীতি, তুই যদি বীমার মূলনীতি বই খুলে পড়িস, বীমার মূলনীতি বই খুলে পড়িস আর সাধারণ বীমার মূলনীতি মধ্যে খুব একটা ডিফারেন্স পাবি না, মোটামুটি ওভারঅল একই পয়েন্ট থাকবে। এখানে কি বলে দেখ, বীমাযোগ্য স্বার্থ সাধারণ বীমার মূলনীতির মধ্যে পড়বে। বীমাযোগ্য ঝুঁকি, দেখ না সাধারণ বীমার মূলনীতি আজকে ধর বীমাযোগ্য ঝুঁকি থাকবে, রিস্ক কতটা রিস্ক কভার করবে, এর মধ্যে থাকে যে এতটা রিস্ক কভার করবে। যেমন তারা মেডিক্লেম করে দেখবি এতটা কভার, একটা ক্লেম থাকে যে এত টাকা আমি কভার করবো, ঠিক আছে তো? তারপর যে চূড়ান্ত সৎ বিশ্বাস, ঠিক আছে তো? চূড়ান্ত সৎ বিশ্বাস, তার মানে 3টে পয়েন্টই সঠিক, তার মানে ডি হবে অ্যান্সারটা, ডি। 35-এরটা তো পারবি। বলছে অনলাইন লেনদেনের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবহার করা হয় কি? এটা তো জানিস, পাসওয়ার্ড। অনলাইন লেনদেন ভালো করে শুনবি, পিন নাম্বার তো না, পিন নাম্বার কোথায় লাগে? পিন নাম্বার কোথায় লাগে? পিন নাম্বার কিন্তু না, কিন্তু কারেক্ট অ্যান্সার। অনলাইন লেনদেন আমি তোকে বলছি ধর, আজকে ধর আমার ফোনে ই ব্যাংকিং আছে, একটা যে কোনো ব্যাংকের অ্যাপ খোলা আছে, তাহলে আমি যখন অ্যাপটা খোলার সময় যখন আমি অ্যাপটা খুলছি তখন কি দিতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হয় তখন? পাসওয়ার্ড দিতে হয় না? নাকি তোর পিন নাম্বার দিবে? পিন নাম্বার কোথায় দেয়? এটিএম থেকে টাকা তুলতে গেলে তখন তুই পিন নাম্বার দিস, তাই না? এটা একটু ভুল করে দিয়েছিস নিশ্চয়ই অনেকে। 35-এরটা কি হবে? এ, বুঝতে পারলি তো? 36, নিচের কোনটি ই কারবার মূল্য প্রদানের আদর্শ পদ্ধতি নয়? এটা দেখ আমি দেখলাম বইতে, মানে আজকে ধর, হ্যাঁ বল। এটা আমি জানি না বইতে কি লিখেছে, আমি বইতে দেখলাম মানে মূল্য প্রদানের মানে ধর আজকে ধর আমি অনলাইনে কোনো কিছু কিনলাম, তাহলে আমাকে টাকা পেমেন্ট করতে হয় তো? টাকা পেমেন্ট করতে টাকা প্রদান করার পেমেন্ট করার পদ্ধতি কি আছে আমি বইতে দেখলাম ভালো করে। নেট ব্যাংকিং হস্তান্তর, অনলাইনে পেমেন্ট মানে এটা পেমেন্ট করার একটা উপায়, ঠিক আছে তো? ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও পেমেন্ট করতে পারি। তারপর সরবরাহ মাত্র নগদ প্রদান, ক্যাশ অন ডেলিভারি। আজকে ধর তুই অনলাইনে কিছু অর্ডার করলি, তোর বাড়িতে মালটা নিয়ে আসলো, তুই ক্যাশ অন ডেলিভারি করিস না? এটাও তো করতে পারি। চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারি। এই 4টের মাধ্যমে পেমেন্ট করতে পারি, কিন্তু বলেছে কি আদর্শ পদ্ধতি নয়। আমাকে যদি বলিস কোনটা আদর্শ পদ্ধতি না, আমার যেটা মনে হচ্ছে চেক আদর্শ পদ্ধতি নয়। এখন তোর বাড়িতে কেউ ধর কোনো ডেলিভারি নিয়ে আসলে তাকে চেক দিলে চেক নেবে না, নিয়মটা কি জানিস তো? তুই চেক দিতে পারিস, এটা পদ্ধতি, চেক দিতে পারিস। চেকের টাকাটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তোর হাতে মালটা দেবে। বোঝ ব্যাপারটা, ভালো করে শোন, গল্পটা শোন। নেট ব্যাংকিং ট্রান্সফার, তুই আগে গল্পটা ভালো করে বুঝবি। আজকে ধর তুই একটা ফোন অর্ডার করেছিস অনলাইনে, তুই অ্যামাজন থেকে একটা ফোন অর্ডার করেছিস, তোর বাড়িতে ফোন নিয়ে এসছে। ফোনটা নিয়ে এসছে, হয় তুই সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিয়েছিলি, আর না হলে এখানে কি বুঝিস তো, হয় তুই যখনই তুই অর্ডার করিস সঙ্গে সঙ্গে হয় পেমেন্ট করেছিস, আর না হলে তোর বাড়িতে যখন ফোনটা নিয়ে আসলো তখন তুই কিউআর কোড দিয়ে পেমেন্ট করে দিলি, ফোন পে, জিপে এখানে মাধ্যমে পেমেন্ট করলি। তুই তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারিস, তুই তখন ক্যাশে পেমেন্ট করতে পারিস, তুই তখন ই ব্যাংকিং মানে এনইএফটি করে দিতে পারিস, তখন পেমেন্ট করা যায়। কিন্তু চেক, তুই যদি তখন চেক দিস
ও কিন্তু তোকে ফোন দেবে না, ও ফোন দেবে না, টাকাটা ঢুকবে তারপরে ফোন দেবে। তাহলে কোনটা এখানে আদর্শ পদ্ধতি নয়? কোনটা কি মনে হয়? চেকটা আদর্শ পদ্ধতি নয়। তুই এমনি এমনি তোরাও কি শুনেছিস কখনো যখন তুই যখন অনলাইন অর্ডার করিস, যখন পেমেন্ট করিস, চেক বললে চেক নেবে? কখন বলিস তো যখন অনলাইন অর্ডার করবি বলবি চেক নেবে না। আর যখন পেমেন্ট করবি না, পেমেন্টের অপশনই থাকে না, চেকের অপশনই থাকে না, চেকের অপশনই থাকে না। এটাই বেশি কারেক্ট লাগছে আমার কাছে। 36,000টা এ হবে। 37,000টা বলছে ড্যাশ কারবার গঠনের প্রাথমিক ব্যয় খুব বেশি। মানে কোন দু রকমের কারবার বেশি, দু রকমের কারবার। একটা হচ্ছে আগেকার দিনে যে সমস্ত কারবার ছিল, যেমন আর এখনকার দিনে অনলাইন বিজনেস, কোন কারবার গঠন করতে সব প্রচুর খরচা হয়? কি মনে হয়? প্রথাগত তুই ভাব না, একটা প্রথাগত কারবার করতে কিন্তু একটা অনলাইন বিজনেস খুব একটা বেশি খরচা হবে না। কয়েকটা টাকা জোগাড় করলে, কিছু টাকা জোগাড় করলে তুই অনলাইন বিজনেস স্টার্ট করে দিতে পারবি। কিন্তু অনলাইন বিজনেসের খরচা খুব কম। কিন্তু একটা প্রথাগত বিজনেস যদি করিস, ওখানে তোর একটা দোকান ঘর লাগবে তোর, তারপর দোকানে কতজন স্টাফ লাগবে, লাইট ফাইট বিভিন্ন খরচা আছে। কিন্তু অনলাইন বিজনেস অত খরচা নেই, অনলাইন বিজনেস অত খরচা নেই, জাস্ট ইনস্টল করতেই কিছু মানে কিছু ইনিশিয়ালি কিছু খরচা হয়। কিন্তু অফলাইন বিজনেস করতে গেলে প্রচুর খরচা আছে। ঠিক আছে তো? তাহলে প্রথাগত বিজনেসের কিন্তু প্রাথমিক ব্যয় খুব বেশি। এ হবে 37,000টা। 38, টাটা মোটরস অন্যান্য বাণিজ্যিক সংস্থার কাছ থেকে গাড়ির টায়ার ও যন্ত্রাংশ ক্রয় করে। এটিকে বলা হয় আন্তঃকারবারি লেনদেন, মানে ইন্ট্রা বিজনেস ট্রানজাকশন। সঠিক। এই যে টাটা মোটরস কোম্পানি আছে না, সব জিনিস তো ওর কাছে, ও তো গাড়ি তৈরি করে, সব জিনিস ওর কাছে থাকে না। ওর কাছে যেগুলো থাকলে সেই পার্টস গুলো বাইরে থেকে কিনে নিয়ে আসে, অন্য কোনো বিজনেস থেকে কিনে নিয়ে আসে। এটাকে বলে ইন্ট্রা বিজনেস ট্রানজাকশন। ঠিক আছে তো? বা আন্তঃকারবারি লেনদেন। কারণটা কি বলছে? আন্তঃকারবারি লেনদেনের জন্য ইন্টারনেট, তুই কি বল এই এখানে কি বলছে? আন্তঃকারবারি ট্রানজাকশনের জন্য কি তোর ইন্টারনেট দরকার কি দরকার না? দরকার। এখন তো সমস্ত বিজনেসে ইন্টারনেট দরকার। তো এখানে কি বলেছে ভালো করে শোন। আন্তঃকারবারি বিজনেস, একটা বিজনেসের সঙ্গে আরেকটা বিজনেস যোগাযোগ রক্ষা করার জন্য কি দরকার? ইন্টারনেট থাকা দরকার। তার মানে এখানে প্রথম বিবৃতি সঠিক লাগলো। ঠিক আছে তো? প্রথম বিবৃতি সঠিক লাগলো আর দ্বিতীয় বিবৃতি মিথ্যা লাগলো। ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? 39, মানে সি হবে অ্যান্সার 38। এটা তো সোজা কোশ্চেন পেরেছিস। ব্যক্তিগত যোগাযোগের অভাব, কোথায় ব্যক্তিগত যোগাযোগ থাকে না বল? ই ব্যাংকিং, মানে বৈদ্যুতিন কারবার যোগাযোগ থাকে না। অধিক কার্যনির্বাহী ব্যয়, কোথায় অধিক কার্যনির্বাহী ব্যয় হয়? প্রথাগত কারবার। ঠিক আছে। বৈদ্যুতিন মুদ্রা, বৈদ্যুতিন মুদ্রা মানে কোনটা জানিস? ডিজিটাল ক্যাশটাকে বলে বৈদ্যুতিন মুদ্রা। আর দ্রুত মূল্য পরিশোধ ব্যবস্থা নেট ব্যাংকিং ট্রান্সফার। তাহলে অ্যান্সার কি হবে? বি। 39 এর অ্যান্সার হবে বি। ঠিক আছে। লাস্ট কোশ্চেন বলছে সি টু সি, সি টু সি কারবার মানে বুঝিস তো? সি টু সি মানে কি? কনজিউমার টু কনজিউমার বা কাস্টমার। ঠিক আছে, ক্রেতা থেকে ক্রেতা। ঠিক আছে। কারবার বলতে বোঝায় দুটি কারবারি সংস্থার মধ্যে, ঠিক আছে, দুটি কারবারি সংস্থার মধ্যে বৈদ্যুতিন মাধ্যমে সংগঠিত লেনদেন। ঠিক আছে তো? সঠিক। সি টু সি মানে কি? ক্রেতা থেকে ক্রেতা। ঠিক আছে। সি টু সি মানে ক্রেতা থেকে ক্রেতা, বা ধর ভোগকারী থেকে ভোগকারী, তুই বাংলা আরেকটা বলতে পারিস ক্রেতা থেকে ক্রেতা, বা কনজিউমার টু কনজিউমার, কাস্টমার টু কাস্টমার, বা কনজিউমার টু কনজিউমার। ওরা বলেছে এটা বলতে পারে দুটো কারবারি সংস্থা, দুটো কারবার বি টু বি, দুটো কারবারি সংস্থা মানে বি টু বি। ঠিক মনে হচ্ছে? সি টু সি আর বি টু বি কি সেম? সি টু সি মানে কি? ক্রেতা থেকে ক্রেতা। আর বি টু বি মানে কারবার থেকে কারবার। তাহলে ওরা কি বলেছে? সি টু সি বলতে বোঝায় বি টু বি। ঠিক বলেছে না? সি টু সি তো বি টু বি নয়, তার মানে একের অ্যান্সারটা ভুল আছে, মানে প্রথম দাবিটা ভুল আছে। ঠিক আছে তো? যুক্তি কি বলছে? মন দিয়ে শুনবি। ভোগকারীর ব্যবহৃত বই ও অন্যান্য সামগ্রী, ঠিক আছে, ভোগকারী মানে আমি কনজিউমার, আমি যে সমস্ত বই ব্যবহার করছি বা অন্য সামগ্রী ব্যবহার করা হয়ে গেল, ঠিক আছে, তারপর কোনো ভোগকারীকে বিক্রি করা হলে তাকে সি টু সি বলে। কি এটাকে সি টু সি বলে? আজকে আমি যে বইটা কিনলাম, ব্যবহার করলাম, করে আমি অন্য কাউকে দিয়ে দিলাম। তাহলে কনজিউমার টু কনজিউমার, এক কনজিউমার থেকে আরেক কনজিউমার কাছে, এটা সঠিক। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? ডি। ডি হচ্ছে। ডি বলছে যে প্রথমটা কি, দাবিটা ভুল, যুক্তিটা সঠিক। ঠিক আছে। তাহলে আমি দেখ তোদের বেঙ্গলি যেগুলো দিয়েছিলাম সবকটা আমি ডিসকাশন করে দিলাম। ঠিক আছে তো? এবার দেখবি তোরা কাউন্টিং কর কত নাম্বার হচ্ছে, আর কোনো কিছু খুব ডাউট থাকলে তোকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি।